সো আজকে আমরা ওভারঅল পুরো ইউনিভার্স নিয়ে ডিল করব। দেখো লাস্ট দিন পর্যন্ত উই ওয়্যার ডিলিং উইথ স্টারস। এখন স্টারস মেক আপ গ্যালাক্সিজ, গ্যালাক্সিজ মেক আপ দ্য ইউনিভার্স। ইনফ্যাক্ট এই যে ইউনিভার্সের স্টাডির একটা নাম আছে, দেখি তো কেউ এই ইউনিভার্সের স্টাডিটার নাম আইডেন্টিফাই করতে পারো নাকি? হোয়াট ডু উই কল ইট? সি দিয়ে নামটা। কসমোলজি, কারেক্ট। The study of the universe ke physics we call it cosmology. Now the Milky Way is one of the billions of galaxies that make up the universe. The diameter of the Milky Way galaxy is around 100,000 light years. Guys, আমি তোমাদেরকে লাস্ট দিন লাইট ইয়ার্স এর একটা দেখাইছিলাম, লাস্ট দিনের আগের দিন লাইট ইয়ার্স এর ক্যালকুলেশন দেখাইছিলাম না? লাইট ইয়ার জিনিসটা কি? ইটস এ ডিস্টেন্স। হোয়াট ডিস্টেন্স ইজ ইট? ইট ইজ দ্য ডিস্টেন্স দ্যাট লাইট ট্রাভেলস ইন 1 year। এক বছর ধরে ট্রাভেল করলে লাইট যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হলো আমার লাইট ইয়ার। আর when we are dealing with our মিল্কি ওয়ে এর এক এন্ড থেকে এক এন্ডের ডিস্টেন্স কতটুক? 100,000 লাইট ইয়ার্স। তাইলে আমি যদি একটু টাইমের পার্সপেক্টিভ থেকে এখানে চিন্তা করি, লাইট এক এন্ড থেকে ট্রাভেল করলো মিল্কি ওয়ে, আরেক এন্ডে যেতে কত বছর লাগবে? খুব অবভিয়াস, প্লিজ এই লুক দিও না, রিয়েলি অবভিয়াস। 100,000 লাইট ইয়ার যদি লাগে, সরি 100,000 লাইট ইয়ার যদি আমার ডিস্টেন্স হয়, তাহলে এক এন্ড থেকে আরেক এন্ডে যেতে আমার টাইম কতক্ষণ লাগবে? 100 ইয়ার্স, 100,000 ইয়ার্স, 100,000 ইয়ার্স। খুব অবভিয়াস, এটা কেন কমপ্লিকেট করতেছো? লাইট ইয়ার্স মানে হলো দ্য ডিস্টেন্স ট্রাভেল দ্যাট লাইট ট্রাভেলস ইন 1 year। সো 100,000 লাইট ইয়ার্স মানে হলো লাইট যদি 100,000 ইয়ার্স ধরে ট্রাভেল করে, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে? এই যে 100,000 লাইট ইয়ার্স। তাহলে কতটুকু টাইম ধরে এই ডিস্টেন্সটা ট্রাভেল করলো? 100,000 ইয়ার্স ধরে। এবার বুঝছো? And it contains 800 billion or more stars. So this is just one of the billions and billions of galaxies we have in our universe. Now, আজকের নেক্সট টপিকটা একটু কাউন্টার ইনটিউটিভ, কিন্তু এটা শেখাটা খুবই জরুরি। সবাই দেখি। When the source of waves, such as sound waves, move towards or away from an observer, there is a change in its frequency. If you hear a police siren or an ambulance with its siren sounding, you will notice that when the source of the sound is coming towards you, it has a higher frequency or a higher pitch than when it is going away from you. তোমার দিকে আসার সময় পিচটা ইনক্রিজ করে সাউন্ডের compared to when it is going away from you. আর এই ইফেক্টটাকে ফিজিক্সে we call it the Doppler effect. এই ইফেক্টটাকে we call it the Doppler effect. আর এই চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সিটাকে ফিজিক্সে we call it Doppler shift. Okay, এই চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সিটাকে we call it. Okay, everybody check this out. You need to name the lines for me. Guys, এদিকে তাকায় দেখো তো। এই মোটরসাইকেলটা ওর হর্ন বাজায় এক এন্ড থেকে আরেক এন্ডে যাচ্ছে, as in moving away from the girl and moving towards the boy. Okay, মোটরসাইক্লিস্টটা ওর হর্ন বাজায় moving away from the girl and moving towards the boy. Question is, এই যে লাইনগুলো দেখতেছো তুমি, সার্কুলার লাইনস, what do you call these lines? একটা নাম আছে লাইনস গুলার, হ্যাঁ? না, anybody? লাইনগুলোর নাম কি? W দিয়ে। wave front. These are called wave fronts, everyone. Right? These are called wave fronts. আর একটা wave front থেকে আরেকটা wave fronted distance আমাকে দেয় wave length. মনে পড়ছে? একটা wave front থেকে আরেকটা wave fronted distance আমাকে দেয় wave length. Alright? Now, the diagram above shows a motorcycle traveling from left to the right. The lines show the wave fronts as the sound of the motorcycle travels through the air. For the boy, like I said, guys, এই লাইনস গুলোর নাম হলো wave fronts. Wave fronts গুলো হলো একটা wave front থেকে আরেকটা wave front gives me wavelength. For the boy, the wave fronts are pushed together
more because the motorcycle is traveling towards him, and sound he hears has a shorter wavelength, of course, or a higher frequency than the sound heard by the girl. Doppler effect occurs with sound waves and explains the rise and fall of pitch of a siren as the vehicle approaches and passes us. The same effect is shown with light, but light নিয়ে আমরা একটু পরে দেখবো, যদিও আজকে আমাদের মেইন টপিক লাইট নিয়েই, বাট ডপলার ইফেক্টটা আরেকটু ক্লিয়ার আপ করে নিই আমরা। লেটস ক্লিয়ার আপ ডপলার ইফেক্ট আরেকটু ডিটেইলসে। এদিকে দেখো সবাই, effect. In Sheldon's words, it's the apparent change in the frequency of a wave caused by relative motion between the source of the wave and the observer. Literally, this is the definition of Doppler effect. What is it? It is the change in frequency or wavelength due to relative motion between the source of the wave and the observer. The Doppler effect is perhaps best explained visually. So here's a thing that is emitting waves. It could be a fire. Okay, again, the same question. এই যে রিংস গুলা দেখতেছো, রিং গুলার নাম কি? হ্যাঁ, ওয়েভ ফ্রন্টস। These are my wave fronts. So wave front দিয়ে আমরা wave কে represent করতে পারি. So here we are using wave fronts to represent a wave. Okay, next question. It could be a star emitting light. It could be a duck creating ripples on a pond. Those are all waves, and they all look something like this. We see the Doppler effect happening when the thing that is emitting waves moves in the direction. এবার সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা গাইস, the most important bit here. So যখনই আমার সোর্স অফ দ্য ওয়েভ মুভ করা স্টার্ট করে, তখন দেখো তো সামথিং ডিফারেন্ট হ্যাপেন্স। দ্য মোমেন্ট দ্য সোর্স অফ দ্য ওয়েভ মুভস, এই যে সাইরেন মুভ করতেছে, লিটারালি আমার সাইরেন লাগবে একটু পরে। এই সাইরেনের মুভমেন্টটা ইউ ক্যান টেল সোর্সটা কি আমাদের দিকে আসতেছে নাকি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে? দূরে চলে যাচ্ছে। দ্য পিচ ইজ ডিক্রিজিং। এইটাই আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে দেখো তো, আমি রিপিটেডলি তোমাদেরকে বারবার করে একটা কথাই জিজ্ঞেস করে আসতেছিলাম, সেটা হলো যে এই যে সার্কেলস গুলা দেখতেছো, হোয়াট ডু উই কল দিস এভরিবডি? উই কল দিস ওয়েভ ফ্রন্ট। আর একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের ডিসটেন্স আমাকে দেয় ওয়েভ লেন্থ। তো যখনই সোর্সটা আমার অবজারভারের দিকে মুভ করা স্টার্ট করে, it's moving, the wave fronts bunch up and behind it they spread out. তো যার দিকে যাবে ওর দিকে ওয়েভ ফ্রন্টস গুলা বাঞ্চ আপ করবে, আর যার থেকে দূরে যাবে তার জন্য ওয়েভ ফ্রন্টস গুলা স্প্রেড আউট করবে। If our object is moving towards a stationary observer. Okay, so the eye here looks very creepy, but regardless, the eye here represents the observer. Everybody, language-টা খুব important, এক্সামের জন্য হুবহু এই জিনিসগুলো এক্সামে আসে। Notice carefully. So the eye represents the observer. So আমার ওয়েভ ফ্রন্ট গুলা চোখের কাছে দেখো তো কিরকম লাগবে দেখে। These bunched up waves are observed at a high frequency, and if the তো এই জায়গায় চোখ রাখলে ওয়েভ ফ্রন্টস গুলা এই জায়গায় বাঞ্চ আপ করতেছে। বাঞ্চ আপ মানে হলো ওয়েভ লেন্থ আমার শর্টেন হয়ে যাচ্ছে, স্পিড অফ দ্য ওয়েভ রিমেইনস দ্য সেম বাই দ্য ওয়ে, স্পিড রিমেইনস দ্য সেম, ওয়েভ লেন্থ যদি কমে যায় তার মানে ফ্রিকোয়েন্সি কি হয়ে গেল? বেড়ে গেল। তার মানে সোর্স যখন আমার দিকে আসে তখন ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। আর চোখটা যদি আমি এই জায়গায় রাখি, the object is moving away from a stationary observer. ওকে, এদিকে তাকায় দেখো তো, যদি অবজেক্ট মুভস সোর্স মুভস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশনারি অবজারভার, তখন আমার ওয়েভ ফ্রন্ট গুলা কি বাঞ্চড আপ হয় নাকি স্প্রেড আউট হয়? গাইস জাস্ট এদিকে তাকায় দেখো না রে বাবা, এই জায়গায় বাঞ্চড আপ, এই জায়গায় স্প্রেড আউট, এন্ড ইট ইজ মুভিং অ্যাওয়ে। অ্যাওয়ে হইলে ওর জন্য অ্যাওয়ে, ওয়েভ ফ্রন্টস গুলা স্প্রেড আউট। ওয়েভ ফ্রন্টস গুলা স্প্রেড আউট মানে হলো ওয়েভ লেন্থ হ্যাজ ইনক্রিজড। And guess what everybody, wavelength যদি ইনক্রিজ করে, always remember one thing, সেটা হলো একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের এই ডিসটেন্সটা আমাকে ওয়েভলেন্থ দেয়। সো আমি যদি এই দুই জায়গায় ওয়েভলেন্থ দুইটাকে কম্পেয়ার করি, রাইট,
দুই জায়গায় কি আমার ওয়েভলেন্থের ভ্যালু সেম মনে হচ্ছে? এই জায়গায় ওয়েভলেন্থ বাড়ছে নাকি কমে গেছে? বেড়ে গেছে। তো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। যেহেতু আমার ওয়েভলেন্থ বেড়ে গেল, ভি আমার সেম, ওয়েভলেন্থ বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি কি হবে? ডিক্রিজ করবে। তাহলে আমার চোখে দেখে মনে হবে, চোখে দেখে মনে হলো অবজারভারের কাছে মনে হবে that the frequency has decreased. আর ঠিক উল্টা জিনিস হবে এই জায়গায়। এই জায়গায় ওয়েভ ফ্রন্টস গুলা ক্লোজার টুগেদার, ওয়েভ ফ্রন্টস ক্লোজার টুগেদার মানে হলো ওয়েভলেন্থ হ্যাজ ডিক্রিজড। এদিকে দেখাও সবাই, এভরিওয়ান, ওয়েভলেন্থ ডিক্রিজ করা মানে কি? ফ্রিকোয়েন্সি হ্যাজ ইনক্রিজড। মাথাকে ঢুকলো এই পার্টটা পুরোপুরি? So this is my Doppler shift. The waves are observed at a lower frequency. So that is the Doppler effect, the apparent Yeah. change in the frequency of a wave caused by relative motion between. ও আচ্ছা, জোর করতে বলো। বলছো? ওকে, এদিকে দেখো। The source of the wave and the observer. সো ডপলার ইফেক্ট জিনিসটা কি? ইট ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ। গাইস, অ্যাপারেন্ট ওয়ার্ডটা কোথা থেকে আসলো আমাকে বলতে পারবা? বিকজ দ্য ফ্রিকোয়েন্সি ডাজন্ট অ্যাকচুয়ালি চেঞ্জ, ইট অ্যাপিয়ার্স অ্যাজ দো দ্য ফ্রিকোয়েন্সি হ্যাজ চেঞ্জ। তো যদি তোমার কাছে কোনো কিছু অ্যাপিয়ার করে, এটাকে ফিজিক্সে আমরা কি বলি? অ্যাপারেন্ট ওয়ার্ডটা ইউজ করি। এবার অ্যাপারেন্টের অরিজিন বুঝতে পারছি সবাই? এভরিওয়ান, নেক্সট। Makes sense, but it gets interesting when you consider some of its applications. So let's say you are standing in the middle of a road. That's you, and a car drives past you very fast. As it does so, it honks its horn because you're standing in the middle of the road. The horn to you might sound something like this. হাইওয়েতে এই সাউন্ডটা খুব বেশি শোনা যায় হাইওয়েতে। আরেকবার শোনো তো। Of the road. The horn to you might sound something like this. খেয়াল করছো? আর দিব না, ডোন্ট। সো যখন, এদিকে দেখো, যখন আমার মুভিং টুয়ার্ডস হচ্ছে, তখন দেখো তো মনে হয় যে পিচটা বেড়ে গেল, আর যখন মুভিং অ্যাওয়ে তখন পিচটা কমে গেল। কেমনে হলো পুরো জিনিসটা? খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো, একবার বুঝলেই, একবার দেখলেই একদম পুরো মাথায় ঢুকে যাবে গাইস। আজকের পরে এটা নিয়ে আমার কথা বলার আর কোনো স্কোপ নাই। খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো এভরিবডি। So it starts at a high pitch and moves to a lower pitch, even though from the driver's perspective the horn is playing the same pitch the entire time. So what's going on? As the vehicle's coming towards you. ওকে, আই হ্যাভ আ কোয়েশ্চেন। এই লাইনস গুলোর নাম কি? ওয়েভ ফ্রন্ট। ফাইন। ওয়েভ ফ্রন্ট কি রিপ্রেজেন্ট করে? ওয়েভ রিপ্রেজেন্ট করে। নাম্বার 2, নাম্বার 3, একটা ওয়েভ ফ্রন্ট থেকে তারপরের ওয়েভ ফ্রন্টের ডিসটেন্সটা আমাকে কি দেয়? কুইক, ওয়েভলেন্থ। তিনটা পয়েন্ট মনে থাকবে সবার? এবার তাকে দেখো। The sound waves that it's emitting bunch up and so are delivered to you at a higher frequency, which you interpret as a higher pitch because the frequency of sound waves. তো গাড়িটা এখন মুভিং টুয়ার্ডস দ্য অবজারভার, দিস পারসন। তাহলে ওর জন্য তাকে দেখো তো ওয়েভ ফ্রন্টস গুলা কিন্তু ক্লোজার টুগেদার হচ্ছে। ওয়েভ ফ্রন্টস ক্লোজার টুগেদার মানে হলো ওয়েভ লেন্থ ডিক্রিজ করতেছে। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ওয়েভ লেন্থ ডিক্রিজ করলে ফ্রিকোয়েন্সি কি হলো আমার? ইনক্রিজ করলো। মাথায় কি ঢুকছে পুরাটা? বাট চেক দিস আউট গাইস, যখনই ওকে পাস করে আমি দূরে চলে যাচ্ছি তখন কি হয় দেখো তো? Is pitch, and then when the vehicle passes you and is moving away from you, the sound waves spread out, and so you hear them at a lower frequency, a lower pitch. So that's how the Doppler effect works with sound. এটা তো সাউন্ডের জন্য দেখলাম। এইবার আমরা দেখবো একটু লাইটের জন্য, যেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। সাউন্ড নিয়ে কিন্তু আমাদের আজকে লেকচারই না, লেকচার হলো লাইট নিয়ে। সো ডপলার ইফেক্ট লাইটকে কিভাবে এফেক্ট করে দেখি তো এভরিওয়ান। Also affects another kind of wave, light. So let's say you look at your observatory and you see a star. Just like the car's sound waves, if the star is moving towards you, even just a little bit, the light waves that it emits will be bunched up, meaning that you see the light at a higher frequency than it actually is. Frequency in sound is pitch, so what does it mean for light? তো সাউন্ডের জন্য ফ্রিকোয়েন্সিটা তো আমরা ইন্টারপ্রিট করছিলাম পিচ হিসাবে, লাইক কানে লাগে, রাইট, হায়ার পিচ। কিন্তু লাইটের জন্য ফ্রিকোয়েন্সি তো আমি পিচ ওয়ার্ডটা ইউজ করতে পারবো না লাইটের জন্য, বিকজ লাইটের ভিতরে পিচ বলে কোনো কিছু নাই, রাইট? তাহলে when it comes to light, ফ্রিকোয়েন্সিটাকে আমি ইন্টারপ্রিট করব কি হিসাবে? চেক দিস আউট।
Well, if we look at our handy pocket electromagnetic spectrum chart, we'll see that a small change in frequency for visible light will change its color. তো আমি যদি আমার চেঞ্জ করি, আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, এই প্রত্যেকটা কালারের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে। সো দ্য মোমেন্ট ইট মুভস অ্যাওয়ে অর টুয়ার্ডস, গেস হোয়াট, আমার ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাওয়া মানে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে হলো আমার স্লাইটলি কালারটাও চেঞ্জ হবে। এখন কালার মানে এইটা না যে আমার গ্রিন থেকে ইয়েলো হয়ে যাচ্ছে বা ইয়েলোর থেকে রেড হয়ে যাচ্ছে। নো, কালার চেঞ্জটা অনেক ইনসিগনিফিকেন্ট, খুব অল্প, যেটা তুমি চোখে ডিটেক্ট করতে পারবে না। কিন্তু যখন আমি আমার হাইটেক অ্যাপারেটাস দিয়ে মেজার করব, তখন আই উইল বি এবল টু ডিটেক্ট দিস স্মল চেঞ্জ ক্লিয়ারলি, দেন আই ক্যান সি যে আমার কি ওয়েভলেন্থটা বাড়লো নাকি ওয়েভলেন্থ কমে গেল। Higher frequency light waves means bluer light, and lower frequency light waves means redder light. This is called redshift, and it may possibly be among the weirdest and coolest things of all time. Stars, or anything that you can see, change color depending on their relative motion to you. Of course, you can't see this minute difference with your ওকে, বিকজ এই স্মল ডিফারেন্সটা খালি চোখে জীবনেও দেখা যাবে না। যে একটা স্টার আমার দিকে আসতেছে, ইট উইল নট অ্যাপিয়ার যে ও ব্লু হয়ে যাচ্ছে। নো, এটা আমার মেজার করলে দেখবো যে ইট এক্সিবিটস ব্লু শিফট। সিমিলারলি when a star is moving away from us, আমার খালি চোখে জীবনও আমি দেখবো না যেটা রেড শিফট দেখাচ্ছে। নো, বাট যখন আমি মেজার করে দেখবো যে I'll see যে এমিটেড ওয়েভলেন্থটা আমার ইনক্রিজ করছে। eyes, but astronomers with the right equipment can use this effect to tell whether stars are moving away from or towards Earth. As it turns out, almost everything we can see in the universe is moving away from us very quickly, which is সো আমি যখন ডিস্টেন্স গ্যালাক্সিস গুলার থেকে লাইট স্টাডি করতেছি, টু আর সারপ্রাইজ আই সি দ্যাট অল light from all galaxies, all lightটা বলা ঠিক হয় নাই, I meant to say light from all galaxies are redshifted. Guys, একদম ক্লিয়ার আপ করে ফেলতে এই জিনিসটা। redshift মানে কি? Moving away. blue shift মানে কি? Moving towards. Okay, so distant galaxy থেকে লাইট দেখে, to our surprise we see that all distant galaxies, light from all distant galaxies are redshifted. তার মানে কি? All galaxies are moving away from us. You know what this implies? সবাই সবার থেকে দূরে যাচ্ছে মানে কি? সবাই নিশ্চয়ই এক টাইমে এক জায়গায় ছিল। This is an evidence of Big Bang. ইউনিভার্সটা যে বিগ ব্যাং থেকে স্টার্ট হয়েছিল, this is a very important evidence of that, the redshift of galaxies. ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি আমরা? এভরিওয়ান, নেক্সটে চলে যাই। কি স্যার, বিগ ব্যাং থিওরিটা কি? আচ্ছা, বিগ ব্যাং থিওরি হলো ইউনিভার্স, the entire universe started from an explosion, right? আর এক্সপ্লোশনটাকে আমরা বিগ ব্যাং বলতেছি। and after the big bang, everything, it's like it's analogous to a grenade exploding in the air. তুমি স্পেসে নিয়ে একটা গ্রেনেডের পিন খুলে রেখে দাও, তো গ্রেনেডটা যখন এক্সপ্লোড করবে, গ্রেনেডের যেই পার্টস গুলা that make up the grenade, কোনোটা কি কোনোটার কাছে আসবে? নো, সবগুলা পার্টি একটা একটা থেকে কি করা স্টার্ট করবে? দূরে যাওয়া স্টার্ট করবে। সো একটা মানুষ যে কিনা স্পেসে মাত্র গেল, যে গ্রেনেডের পার্ট গুলাকে স্টাডি করে দেখতেছে, গ্রেনেডের এক্সপ্লোশন দেখে নাই, কিন্তু স্টাডি করে দেখতেছে যে সবগুলা পার্ট সবগুলা থেকে দূরে চলে যাচ্ছে। এখান থেকে যদি ওর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফিগার আউট করতে হয় যে হোয়াট ডাজ দ্যাট টেল ইউ অ্যাবাউট দ্য all of these parts, all of these parts are moving away, মানে কি all of these parts must have been together at one point, তাহলে what set them into motion that is causing them to moving away from each other? নিশ্চয়ই একটা এক্সপ্লোশন হয়েছিল, আর এক্সপ্লোশনটাকে আমরা কি বলতেছি? বিগ ব্যাং। এবার ক্লিয়ার এভরিওয়ান? অলরাইট, এখন একটা জিনিস দেখবো আমরা এই জায়গায়। Light emitted from glowing hydrogen in stars in distant galaxies is shifted, কিন্তু কার দিকে shifted দেখো তো? Towards the red end of the spectrum, as in longer wavelength in comparison to the value on Earth. The second is that the farther away the galaxy is from us, the greater this redshift. So these observations can be explained if other galaxies are moving away from us very rapidly, and farther away they are, the faster their speed of recession. Evidently, the universe is expanding. Light from distant galaxies show redshift, and that the farther away the galaxy, the greater the observed redshift, and the faster the galaxy speed away from the Earth.
The diagram below shows three different light sources: a stationary light source, a source that is moving towards, and a source that is moving away from us. Guys, এই জিনিসটা, এই যে লাইন এন্ড এভরিথিং, এই জায়গায় এসে সবাই একটু কথা বলতে হবে। অল এজ দ্য বোর্ড এভরিবডি, এই জায়গায় এসে স্টুডেন্টদের ভিতরে আমি একটা হিউজ কনফিউশন দেখি যে এইটার সাথে না রিলেট করতে পারে না, যে আমি কি দেখতেছি, হোয়াট এম আই সিইং, হোয়াট এম আই লুকিং এট, আমি এটা রিলেটই করতে পারতেছি না। সো এই জিনিসটা আবার তোমার ও লেভেল সিলেবাসেই নাই, আমি এখন যেটা দেখাবো। বাট ও লেভেল সিলেবাসে যতটুকু আছে এইটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা যখন ইউ লুক এট দিস এভরিবডি। গাইস, এটার পিছনে কনসেপ্টস গুলা ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বাট জাস্ট বেয়ার উইথ মি, আমি কি বলতেছি। এইটা আগের দিনের একটা প্রজেক্টর, যেটা শুধুমাত্র কিনা কি প্রজেক্ট করে, লাইট প্রজেক্ট করে। এন্ড ডু ইউ সি আ চেম্বার হিয়ার? এই চেম্বারটার ভিতরে স্লাইড দেওয়া হতো। তো স্লাইড দিলে এই স্লাইডটার ভিতর দিয়ে লাইট গিয়ে এই স্লাইডটাকে প্রজেক্ট করতো, স্লাইডের ইমেজটাকে প্রজেক্ট করতো অন দ্য স্ক্রিন। বাট টুডে উই ওয়ন্ট বি প্লেসিং এনি স্লাইডস ইন দ্য চেম্বার। আজকে আমরা জাস্ট একটা ন্যারো স্লিট দিলাম, যেন হোয়াইট লাইটটা এরকম ব্যান্ডের মতো করে আসে, একটা ন্যারো ব্যান্ড। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, হোয়াইট লাইট যে কনসিস্ট অফ 7 ডিফারেন্ট কালার্স, এটা কি আমরা সবাই জানি? এভরিওয়ান, হোয়াইট লাইট কনসিস্ট অফ 7 ডিফারেন্ট কালার্স। নাও এই হোয়াইট লাইট কে কিভাবে স্প্লিট করা যায়? আই ক্লিয়ারলি রিমেম্বার শোয়িং দিস ইন ক্লাস। What is the device that we can use to split white light into its 7 component colors? PDA, ডিভাইসটার নাম প্রিজম। রাইট, টাকা দেখো তো, হোয়াইট লাইট কে এবার আমি স্প্লিট করব into its 7 component colors। এই সেম হোয়াইট লাইট, এক্স্যাক্টলি দ্য সেম হোয়াইট লাইট, বাট এবার যখন এই যে প্রিজমের ভিতর দিয়ে পাস করতে সাইজ অন দা বোর্ড এভরিওয়ান, তখন দেখো তো এটা স্প্লিট হয়ে গেল। রাইট, এই জায়গায় ইউ সি যে আমার সব ওয়েভলেন্থ, সব কালার, সব লাইট প্রেজেন্ট আছে, কোনো কালার ব্যান্ড মিসিং নাই। গ্রিন থেকে, গ্রিন সেকশন থেকে আমি স্টার্ট করলাম কনসিডার করা, গ্রিন থেকে রেড পর্যন্ত একটা সুন্দর গ্রেডিয়েন্ট হয়ে সব ওয়েভলেন্থস আর প্রেজেন্ট। দেখো তো কোনো ওয়েভলেন্থ মিসিং নাই, কোনো কালার মিসিং নাই। বাট যখনই ওর হোয়াইট লাইট কে আমি পাস করব সোডিয়াম পেপার দিয়ে, বলবো সোডিয়াম পেপার আসলো কোথা থেকে? হোয়াইট লাইট আর এই প্রিজমের মাঝখানে একটা বানসেন বার্নার। I light up the Bunsen burner, everybody, and I place sodium bicarbonate in the powder form. So the sodium bicarbonate delay, I create a sodium vapor here. So sodium vapor ভিতর দিয়ে লাইট পাস করার সময় এইবার দেখো তো, এতক্ষণ সব ওয়েভলেন্থ প্রেজেন্ট ছিল, সব কালার প্রেজেন্ট ছিল, সব ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট ছিল, বাট এইবার একটা কালার ব্যান্ড মিসিং হয়ে যাবে। Did you notice কোনটা মিসিং? কোন জায়গাটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে দেখা দেখো তো। এতক্ষণ কি এরকম কোন লাইন ছিল, মিসিং লাইন ছিল? এখন একটা মিসিং লাইন চলে আসছে। এটা কার থেকে আসছে, কার কারণে আসছে? এতক্ষণ light was easily passing through without any obstacles, but যখনই আমি সোডিয়াম ভেপার দিচ্ছি, what happens is এই হোয়াইট লাইটের তো অনেক অনেক ওয়েভলেন্থ আছে, কিন্তু এই সব ওয়েভলেন্থের এনার্জির সাথে সোডিয়াম অ্যাটমের এনার্জি ম্যাচ করে না। কিন্তু শুধুমাত্র কোন কালারটার এনার্জির সাথে সোডিয়ামের, তোমাদের ল্যাঙ্গুয়েজে বলি, ভাইব ম্যাচ করে? কার? ইয়েলো, এক্স্যাক্টলি। তাহলে কি করে? এই ইয়েলোটাকে ও অ্যাবজর্ব করে নেয়। রাইট, যখন এই ইয়েলোকে অ্যাবজর্ব করে নিল, তখন কি আর ইয়েলোটা আমার স্ক্রিন পর্যন্ত পৌঁছাইতে পারতেছে? নো, ইয়েলোটাতে একটা গ্যাপ চলে আসলো। এন্ড গেস হোয়াট, এই লাইনগুলোকেই বলা হয় হলো অ্যাবজর্পশন লাইন। সো এইটা ফর ডিফারেন্ট এলিমেন্টস। সোডিয়ামের জন্য যদি দেখতাম তাহলে এই ইয়েলোতে একটা গ্যাপ আসতো, আর নিশ্চয়ই এগুলো হলো অন্য এলিমেন্টস এর জন্য, এই জন্য অন্য কালার ব্যান্ডস গুলা মিসিং। এবার কি বুঝতে পারছি সবাই আমরা? এগুলাকে বলা হলো অ্যাবজর্পশন লাইন স্পেকট্রাম, যেটা আমার ও লেভেল সিলেবাসে নাই। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট।
কিন্তু এটা দিয়ে আমি কি করি জানো, দুইটা কাজ করি। একটা হলো এই একটা সোর্স অন আর্থের সাথে, যে স্টেশনারি সোর্স অন আর্থ, এটার সাথে আমি ডিস্টেন্ট গ্যালাক্সি বা অন্য গ্যালাক্সি গুলাকে কম্পেয়ার করি। কম্পেয়ার করে দেখি আমি যে যে কোনো একটা ধরো, সবগুলাকে ধরা লাগবে না। You know what? Let's consider this one. Let's consider this one. এই লাইনটার দিকে তাকাই, আমি কালার ব্ল্যাক করে দিই। এই লাইনটার দিকে তাকাই কালার ব্ল্যাক করে দিই। ওকে, এই লাইনটা স্টেশনারি সোর্স থেকে যে লাইনটা আসতেছে সেটাই একটা ডিস্টেন্ট স্টারের জন্য এই লাইনটাই শিফটেড কার দিকে, দেখো তো, টুয়ার্ডস দ্য রেড এন্ড অফ দ্য স্পেক্ট্রাম। দিস ইজ রেড and this is blue, right? রেড এর দিকে শিফট হলো, কিন্তু এই লাইনটাই ফর অ্যানাদার গ্যালাক্সি ইট ইজ শিফটেড টুয়ার্ডস দ্য লেফট এর দিকে। লেফট মানে কি, ব্লু এন্ড অফ দ্য স্পেক্ট্রাম। সো যদি রেড এর দিকে শিফট হয়, এটাকে আমরা কি শিফট বলি, রেড শিফট বলি। তার মানে আই ক্যান সে সামথিং অ্যাবাউট দিস গ্যালাক্সি। এই গ্যালাক্সি কি মুভিং টুয়ার্ডস অর অ্যাওয়ে, অ্যাওয়ে। আর এইটা যেহেতু ব্লু শিফট এক্সিবিট করলো, দিস মাস্ট বি মুভিং টুয়ার্ডস। ইনফ্যাক্ট there is a galaxy, the nearest one to us, আমাদেরটার নাম মিল্কি ওয়ে, আর আমাদের নিয়ারেস্ট এর নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আমি জানি না তোমরা কেউ নাম শুনছো নাকি। তো তুমি যদি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির লাইটটাকে স্টাডি করো, to your surprise you will see light from Andromeda galaxy is actually blue shifted. Guys, এইটা দেখে সায়েন্টিস্টদের তো মাথা খারাপ হয়ে গেল। লাইট ফ্রম ইট যদি ব্লু শিফটেড হয়, what does that tell us about this Andromeda galaxy? ওর মোশনটা কোন দিকে, আমাদের দিকে আসছে নাকি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে? It is actually moving towards us. Andromeda galaxy is actually moving towards us, and in a couple of billion years Andromeda galaxy will 100% collide with our galaxy Milky Way, and they'll merge together to form another galaxy. So next, the red shift in the light from distant galaxies provides evidence that the universe is expanding. একটা হলো সব distant galaxy থেকে যদি লাইট আমার রেড শিফট এক্সিবিট করে, তার মানে কি, দিস ডিস্টেন্ট গ্যালাক্সিজ আর মুভিং অ্যাওয়ে ফ্রম আস। সবাই যদি মুভ অ্যাওয়ে করে, তার মানে এই গ্যালাক্সি গুলাই তো আমার ইউনিভার্স মেক আপ করে। তার মানে পুরো ইউনিভার্সটা কি করতেছে, এক্সপ্যান্ড করতেছে। and it also supports that all of these galaxies were at one point a really long time ago. সেই পয়েন্টটা যেখান থেকে সবাই মুভ অ্যাওয়ে করা স্টার্ট করলো, একটা ইভেন্ট হয়েছিল। what do we call that event? We call that event the big bang. So a red shift of galaxies provides evidence for Big Bang. এবারটা ক্লিয়ার সবার? Next. Look at the origin of the universe, everybody. If galaxies are receding from each other, it follows that in the past they must have been closer together. সবাই সবার থেকে দূরে যাচ্ছে মানে কি, নিশ্চয়ই একটা পয়েন্টে ওরা কাছে ছিল, তাহলে দূরে যাওয়া স্টার্ট করলো কেমনে, রাইট? এখন দূরে যাচ্ছে মানে কি, একটা টাইমে নিশ্চয়ই সবাই একসাথে ছিল। It is therefore possible that initially all matter in the universe was packed together in an extremely dense state, which we now call the Big Bang. The Big Bang theory proposes that this was the case and the universe started about 14 billion years ago from one place with a huge explosion. যেটা নাম হলো Big Bang. তো আমাদের এক্সামের জন্য আরেকটা জিনিস, যা যা বললাম এই সব কিছুই কিন্তু আরেকটু ডিটেইলে আমাদের দেখতে হবে। সো look at this everyone. Stars are made up of a number of different elements. The Sun is composed of about 73% hydrogen, 25% helium, 0.8% oxygen, and 0.36% carbon, plus smaller amounts of other elements. Each of these elements absorbs certain wavelengths of light. Okay, এই ল্যাঙ্গুয়েজটা শোনো। Each of these elements absorbs certain wavelengths and these give rise to the absorption spectrum, everybody. White light is made up of the full spectrum of wavelengths. Okay, so হোয়াইট লাইটকে আমরা একদম, যে ভিডিওটা তোমাদেরকে দেখাইলাম, প্রথমে হোয়াইট লাইটকে আমি প্রিজমের ভিতর দিয়ে পাস করলাম, তখন হোয়াইট লাইটটা স্প্লিট হয়ে গেল ইনটু দিস রেইনবো, রাইট?
contains all the 7 colors of the rainbow visible at spectrum. But the presence of elements such as hydrogen and helium results in black lines in the spectrum. এই যে আর আমরা যে एग्जांपल দেখছিলাম, did we see with hydrogen and helium? No. আমরা কোন এলিমেন্ট দিয়ে দেখছিলাম? সোডিয়াম। এইজন্য কোন কালারটা মিসিং ছিল? ইয়েলো। আর হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য ডিফারেন্ট কালারস আর মিসিং। These are the spectral lines for hydrogen, and the black lines appear at the particular wavelengths that are absorbed by hydrogen. Here are the spectral lines for the sun. By analyzing these lines, scientists can tell what elements make up the sun. তো এই লাইনসগুলা স্টাডি করে we can identify যে একটা স্টার কম্পোজড অফ হোয়াট এলিমেন্টস। যেরকম কোথাও যদি কোন স্টার থেকে লাইট আসে আর সেটার ভিতরে ইয়েলোর ব্যান্ডটা মিসিং হয়, একদম চোখ বন্ধ করে I can conclude this sun contains the star contains what? Sodium. And spectral lines can also be used to investigate what elements make up stars and distant galaxies. Scientists can also use spectral lines to work out whether a galaxy, like this, is moving towards the Earth or away from the Earth. So এই লাইট স্টাডি করে আমরা দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারি। গাইস ল্যাঙ্গুয়েজটা শোনো তো। we can identify two things. একটা হলো one ও composed of what, ওই যে স্পেকট্রাল লাইনস গুলা দেখে যেই কালার ব্যান্ড মিসিং, এই কালার ব্যান্ডস গুলা করসপন্ড করে যে এলিমেন্টস গুলাকে এই স্টারের ভিতরে সেই এলিমেন্টস গুলা প্রেজেন্ট আছে। This is one thing we can do with using the spectral lines. The other thing we can do is identify whether this star or this galaxy is moving towards us or away from us. Let's compare two sets of spectral lines for this galaxy as we expect them to appear. The positions of the spectral lines are based on the absorption lines for various elements as they have been measured in laboratories on Earth. If the galaxy was moving towards an observer on the Earth, দেখো যদি গ্যালাক্সিটা মুভ টুয়ার্ডস হয় তাহলে এই লাইনস গুলাই আমার আর্থের সোর্সের কম্পারিজনে কার দিকে শিফটেড হবে? টুয়ার্ডস দা কোন এন্ড? দেখো তো ব্লু এন্ড অফ দ্য স্পেকট্রাম। তার মানে কি ও কি শিফট হইলো? ব্লু শিফট। ব্লু শিফট মানে হলো মুভিং টুয়ার্ডস। মাথায় ঢুকলে পারটা। আর ঠিক উল্টা হবে, তাকে দেখো তো, যদি ইফ ইট মুভস অ্যাওয়ে, অ্যাওয়ে হইলে এই লাইনস গুলা কোন দিকে শিফট হবে? রাইটে নাকি লেফটে? রাইটে, কারেক্ট। দেখি the spectral lines would shift to the blue end of the spectrum. This is known as a blue shift. If the galaxy was moving away from an observer on the Earth, the spectral lines would shift to the red end of the spectrum. এবার তাকে দেখো তো, সো যদি আমার এরা মুভ অ্যাওয়ে করে গ্যালাক্সিটা, তাহলে এই লাইনস গুলাই উইল শিফট টুয়ার্ডস দ্য রেড এন্ড অফ দ্য স্পেকট্রাম। রেড এন্ড অফ দ্য স্পেকট্রাম মানে হলো ও কি শিফট আন্ডারগো করবে? রেড শিফট। This is known as a red shift. The further the spectral lines are shifted, the faster the galaxy is moving away from the observer. এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট গাইস এক্সামের জন্য, একদম হুবহু এই ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়। দিস ইজ এক্সপেক্টেড অফ ইউ ফ্রম দ্য এক্সামিনার্স। যে যার রেডশিফট যত বেশি, আবার বলতেছে এভরিবডি, যার রেডশিফট যত বেশি সে তত ফাস্টার মুভ অ্যাওয়ে করতেছে। And the further away the galaxy is from the Earth. সো যার রেডশিফট যত বেশি হবে, আমি এখান থেকে দুটো জিনিস কনক্লুড করতে পারবো। একটা হলো সে তত বেশি ফাস্টার মুভ অ্যাওয়ে করতেছে, নাম্বার ওয়ান। আরেকটা হলো সে তত ফার্দার অ্যাওয়ে। গাইস যদিও এটা কেমব্রিজ সিলেবাসের না, উই আর অলমোস্ট ডান। যদিও এটা কেমব্রিজের না, লিটারালি লাস্ট ক্লাসে উই ওয়েন্ট ডুইং অ্যাস্ট্রোফিজিক্স ইন মাই মে 24, বাট আইজিসিএসি ব্যাচ, মানে তোমাদের তো কেমব্রিজ আর ওদেরটা হলো এডএক্সএল ব্যাচ। তো এডএক্সএল ব্যাচের ওয়ার্কশিট করতেছিলাম আমরা। So worksheet I came across a question, and when I asked this question to my students, almost everybody answered this correctly. যেহেতু একদম হুবহু সেম জিনিসটা তোমাদের সিলেবাসও আছে, I want to show this question because এত সুন্দরভাবে কেমব্রিজে কোশ্চেন ওভাবে নাই। তার কারণ স্পেস ফিজিক্স অ্যাডই হলো তো এই লাস্ট সেশন থেকে। লাস্ট সেশনের আগে there was no space physics, এটা কি জানো? 22 পর্যন্ত there was no space physics, 23 তে space physics অ্যাড হয়েছে। So let me show you this question that I'm talking about from my Excel question paper. Worksheet, astrophysics. Okay, everyone, take this out. Last question, number 3. Okay. So, question everyone. The simplified diagram compares the spectra of light from the sun
সানেরটার সাথে কম্পেয়ার করতেছি আমি দুইটা গ্যালাক্সিকে, গ্যালাক্সি 1 এন্ড গ্যালাক্সি 2। দেখতেছো? The light from galaxy 1 and galaxy 2 both show redshift. টাকা দেখি তো, both redshift নাকি? Yes, আমাকে কোন এন্ড অফ দ্য স্পেকট্রাম সেটা তো বলেই দিছে। ডান দিকে হলো রেড, বাম দিকে হলো ভায়োলেট, ফাইন। তার মানে সানের কম্পারিজনে এই গ্যালাক্সিটাও, এই লাইনস গুলা কার দিকে শিফট হলো? রেডের দিকে। এই গ্যালাক্সি 2 এর লাইন, এই লাইনস গুলো আবার কোন দিকে শিফট হলো? রেডের দিকে। তার মানে both are exhibiting red shift. Okay. Explain what these red shifts predict about the position and movement of the two galaxies. Guys, হুবহু খুব ভালো মতো এই জিনিসটা আমাদের সিলেবাসে আছে। দেখি তো আইডেন্টিফাই করতে পারো নাকি গাইস কেউ? দুইটাই red shift exhibit করতেছে, মানে both of these galaxies are moving away or moving towards, moving away. red shift মানে হলো moving away। ব্যাপারটা ক্লিয়ার? ফাইন। বাট এটার জন্য 1 মার্ক। কত মার্কের কোশ্চেন টাকা দেখো তো একটু? 3 মার্ক। তাহলে 1 মার্ক দিল তোমাকে মুভিং অ্যাওয়ে বলার জন্য। বাকি 2 মার্ক কিসের জন্য দিবে? সেটা হলো কোশ্চেনে বলে দিছে যে about the position and movement. ওকে, পজিশন এন্ড মুভমেন্টের উপর ফোকাস করি। এই দুইটা গ্যালাক্সির ভিতরে which one is moving faster? Galaxy 1 নাকি 2? Sure, correct. Galaxy 2 is actually moving faster. Why? Because it shows a greater redshift. এটাই না এতবার করে বললাম আমার লেকচার থেকে যে যার redshift যত বেশি হবে সে তত ফাস্টার মুভ আওয়ে করতেছে। গাইস, it's not just that. It's not just that it is moving faster. আরেকটা পয়েন্টও আছে। আমি যদি জিজ্ঞেস করি গ্যালাক্সি 1 আর গ্যালাক্সি 2 এর ভিতরে which one is farther away from the earth? Galaxy 2 is farther away. কেন? Because greater redshift খালি মাত্র ফাস্টারের দিকেই পয়েন্ট করে না, দুইটা জিনিসের দিকে পয়েন্ট করে। একটা হলো মুভিং ফাস্টার, আরেকটা কি হাউ ফার্দার অ্যাওয়ে ইট ইজ। যে যত গ্রেটার রেডশিফট এক্সিবিট করবে সে তত ফার্দারও থাকবে। Is this clear for everybody? Any confusion, anyone? Guess what? With this we are done with our syllabus. এখন একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো নেক্সট দিন অ্যাস্ট্রোফিজিক্স এর ওয়ার্কশিট করে তারপর কোশ্চেন পেপারে যেতে আর ডাইরেক্টলি কোশ্চেন পেপার স্টার্ট করে দিতে পারি, যেটার ভিতরে অটোমেটিক্যালি অ্যাস্ট্রোফিজিক্স চলে আসবে। What do you guys prefer? ওয়ার্কশিট করতে চাও আগে একটা? ফাইন, তাহলে উইল ডু আ ওয়ার্কশিট অন অ্যাস্ট্রোফিজিক্স। এটা শেষ করে তারপর আমরা ইসে চলে যাব, মেইন কোশ্চেন পেপারে চলে যাব। ওকে, দ্যাটস ইট ফর টুডে।